প্রণয়ের অমলকাব্য পর্ব ৩। ইরফান গাড়ির দরজা খুলে ড্রাইভিং সিটে বসে। সিটে মাথা এলিয়ে ডান হাতের কনুই জানালার উপর রেখে মুষ্টিবদ্ধ হাত কপালে ঠেকিয়ে চোখ বুজে রাখে। কিছুক্ষণ পর চোখ খুলে সামনে আয়নায় চোখ পড়লে মায়রার লালিত ডান গাল ভেসে ওঠে দর্পণে। ইরফান ভুরু কুঁচকে তাকায়। মায়রা ইনায়ার কাঁধের উপর মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে। ইনায়া বাম পাশে বসায় মায়রা তার মাথার বাম পাশ ইনায়ার ডান কাঁধে ঠেকিয়ে রেখেছে, যার ফলে গাড়ির হলদেটে আলোয় মায়রার লালিত ফোলার গাল স্পষ্ট দৃশ্যমান হয়ে আছে, কিছুটা রক্তের ছিটে ফোটা ফোলা গাল জুড়ে। ইরফান কিছুক্ষণ আয়নায় ফুটে ওঠা মলিন মুখের মায়রার পানে চেয়ে থাকলো, এরপর চোখ সরিয়ে নেয়। ডান হাতে গাড়ির স্টিয়ারিংয়ে একটা থাপ্পড় মারে। মায়রা ঘুমের মাঝেই কেঁপে ওঠে, তবে চোখ মেলে তাকায় না, ঘুমিয়েছে বোধহয়। সে সময় শুদ্ধ গাড়িতে ইরফানের পাশে উঠে বসে, ভুরু কুঁচকে বলে, আবার কি হলো তোর? ইনায়া আর চোখে তার ভাইয়ের দিকে তাকায়। ইরফান সামনে তাকিয়ে গাড়ি স্টার্ট দেয়। পিছন দিকে নিয়ে হঠাৎ করে স্পিড বাড়ালে মায়রা ঝাঁকি দিয়ে ওঠে। একটু চোখ লেগেছিল, এত জোরে ধাক্কা খেয়ে পিটপিট করে চোখ মেলে তাকায়। ইরফান গাড়ির স্পিড বাড়ায়। মায়রার চোখ বড় বড় তাকিয়ে বলে, এত জোরে চলছে কেন গাড়ি? আপনি আমায় মারার জন্য এমন করছেন, খারাপ লোক? শুদ্ধ পিছন ফিরে ইশারায় বলে, মেরি মা, চুপ চুপ। মায়রা তো শুদ্ধর দিকে তাকালোই না, রেগে মেগে বলে, আস্তে চালান বলছি, একটু ঘুমিয়েও শান্তি দেয় না। ইনায়ার দিকেও তাকিয়ে বলে, আসলেই ভালো ছিটে ফোটা নেই তোমার ভাইটার মাঝে। ইরফান রেগে গাড়ির স্পিড আরও বাড়ায়। মায়রা কটমট দৃষ্টিতে ইরফানের মাথার পিছনে তাকিয়ে থাকে, দুহাত আড়াআড়িভাবে গুজে বিড়বিড় করে, অসহ্য লোক একটা। ইনায়া শুদ্ধ অসহায় চোখে একবার মায়রার দিকে তাকায়, একবার ইরফানের দিকে। তাদের মন বলছে, এরা এমন কেন? মায়রার মাথায় কিছু একটা আসে। ইনায়ার কাছে গিয়ে ফিসফিসিয়ে বলে, আচ্ছা আপু, বাবা যদি আমাদের বাইরে আসার কথা জানতে পারে তাহলে কি করবে? ইনায়া মায়রার দিকে তাকিয়ে বলে, অনেক বকবে। মায়রা ভীতকণ্ঠে বলে, বাবা তো আমাকে নিজের মেয়ে বলেছিল, এখন একটা ভুল করে ফেলেছি, তাহলে যদি বাবা আমায় এই ভুলের জন্য আর নিজের মেয়ে না ভাবে? কথাগুলো বলে মনমরা হয়ে যায়। কিছুক্ষণের মাঝেই ইরফান গাড়ি থামিয়ে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। মায়রা দ্রুত গাড়ি থেকে নেমে ইরফানের পিছনে দাঁড়িয়ে বলে, বাবাকে একদম বলবেন না আমি আর আপু বাইরে গিয়েছিলাম। ইরফান ভুরু কুঁচকে পিছন ফিরে তাকায়। মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, কথা বলছেন না কেন? একদম বলবেন না বাবাকে। ইরফান নীরব চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা বিরক্ত হয়ে দুপা এগিয়ে এসে বলে, আবার মারার প্ল্যান করছেন? আমি একদম মার খেতে ভয় পাই না। আপনি বাবাকে বলবেন না আমি বাইরে গিয়েছি, আমি না বলে অপরাধ করেছি, আপনি গাল ফেটে দিয়েছেন, শোধবোধ। ইরফান চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলল। এই গর্দভ জানেই না সে কেন মার খেয়েছে। মায়রা কোমরে হাত দিয়ে বলে, বাবাকে বলে দেওয়ার প্ল্যান করছেন তাই না? আপনি আসলেই একটা। বলার আগে ইরফান শক্ত হাতে মায়রার গাল চেপে ধরে। মায়রা ব্যথা পায়। ইরফান সেকেন্ড কয়েকের মাঝেই মায়রার গাল ছেড়ে বারবার শ্বাস নেয়। এর সাথে থাকলে এর গায়ে মারের দাগ ছাড়া আর কিছুই পাওয়া যাবে না। পিছন থেকে তারেক নওয়াজ বলে ওঠে, কি হয়েছে? কে কথা বলে? ইরফান। শ্বশুরের গলা পেয়ে মায়রার চোখ বড় বড় হয়ে যায়। দ্রুত ইরফানের গা ঘেঁষে ইরফানের পিছে গিয়ে ইরফানের পিঠের দিকের শার্ট দুহাত খামচে ধরে, পিছনে মুখ লুকায়। তার মনে ভয় হয় তার শ্বশুরের মতে রাতে বাইরে যাওয়া ভুল। সে তো এই ভুল করেছে, তাও আবার ইনায়াকে নিয়ে। এখন তার এই বাবাটাও যদি তাকে আর মেনে না নেয়। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে সামনে পা বাড়ালে মায়রা ইরফানের শার্টে টেনে ধরে। ইরফানের পা থেমে যায়। ছেলেটা বিরক্তির নিঃশ্বাস ফেলে। ওপাশ থেকে শুদ্ধ আর ইনায়া গাড়ি থেকে বের হয়ে দাঁড়িয়েছে। শুদ্ধ ইরফানের পিছনে মায়রাকে এইভাবে দেখে অবাক হয়। ইরফান পিছনে হাত নিয়ে শক্ত হাতে ঝাড়া দিয়ে মায়রার হাত ছাড়িয়ে নেয় নিজের শার্ট থেকে। এরপর উল্টো ঘুরে মায়রার দিকে তাকায় গম্ভীর মুখ বয়বে। মায়রা দুপা পিছিয়ে যায়। বিড়ালের থেকে বাঁচতে বাঘের কাছে আশ্রয় চেয়েছে। কত বড় ভুল করেছে বুঝতেই দ্রুত মায়রা তার দুহাত তুলে দুগালে রাখে, কাঁদো কাঁদো মুখ করে বলে, একদম মারবেন না বলে দিচ্ছি, আমি ব্যথা পাই, গালটা এখনও জ্বলছে। ইরফান তীক্ষ্ণ চোখে মায়রার মুখের দিকে চেয়ে রইল, কিছুই বলল না। এরপর মায়রার পাশ কাটিয়ে চলে যায়। মায়রা বোকা চোখের সামনে তাকালে তার শ্বশুরকে দেখে চোখ বড় বড় করে হয়ে যায়। তারেক নওয়াজ এগিয়ে এসে মায়রাকে দেখে বলে, আম্মু তুমি এখানে? কোথায় গিয়েছিলে?
মাইরা আমতা আমতা করে বলে, ও গিয়েছিলাম। এর মাঝেই তারেক নেওয়াজের চোখ যায় মাইরার গালের দিকে। সন্ধ্যার পর সে মাইরাকে দেখেছিল। মেয়েটার গাল এমন ছিল না। এটুকু সময়ের মাঝে গাল ফেটে রক্ত বের হওয়ার উপক্রম হয়েছে কিভাবে ভেবে পায় না। তাই প্রশ্ন করে, তোমার গালের এ অবস্থা কী করে হলো আম্মু? তারেক নেওয়াজের কথা শুনে ইরফানের পা থেমে যায়। মাইরা বলতে চায়, আপনার ছেলের লোহার হাত দিয়ে আমার এত কোমল ত্বকে আঘাত করেছে, কিন্তু মনের কথা মনেই রাখলো। এমনিতেই তাকে নিয়ে কত অশান্তি হয়েছে, এটা বললে নিশ্চয়ই আরও অশান্তি হবে, বাবা ছেলের মাঝে আরও রাগারাগি হবে। এইসব ভেবে আর বলল না। কিন্তু কি বলবে ভেবে হঠাৎই মাথায় বুদ্ধি আসে। অতঃপর মৃদু হেসে বলে, আমি বাথরুমে পড়ে গিয়েছিলাম বাবা, তাই আর কি, ঠিক হয়ে যাবে, কিছু হয়নি। তারেক নওয়াজ ভুরু কুঁচকালো। তাকে নিয়ে আর ভাবতে হয় না। ইরফান এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, আমি মেরেছি। পিছন থেকে ইরফানের কথা শুনে মাইরা পিছন ফিরে চোখ বড় বড় করে তাকায়। ইরফান রাগান্বিত চোখে মাইরার দিকে চেয়ে বলে, ইডিয়েট, লায়ার হতে শিখেছে বাচ্চাকালেই। তারেক নওয়াজ রেগে বলছে, তুমি আবার ওকে মেরেছ? ইরফান যেতে যেতে শক্ত কণ্ঠে বলে, বাদরামি করেছে, শাস্তি পেয়েছে, দ্যাটস ইট। তারেক নওয়াজ বলে রেখে, তুমি সত্যি একটা অমানুষ হয়েছ। এই মেয়েটাকে মারতে তোমার একটুও মায়া হয় না? ইরফান রাগে তাদের মেইন গেটে একটা লাথি মেরে বাড়ির ভিতরে চলে যায়। তারেক নেওয়াজ অবাক হয়ে দেখলেন ইরফানকে। চোখ বুজে দীর্ঘশ্বাস ফেললেন। এসব আর নতুন কি? তার কেন যেন বারবার মনে হচ্ছে বিয়েটা দিয়ে তিনি সত্যিই খুব বড় ভুল করেছেন। মায়রার দিকে তাকালে দেখল মায়রা তার দিকেই তাকিয়ে আছে অসহায় চোখে। মায়রা হঠাৎই হেসে বলে, বাবা, আপনি রাগ করবেন না, আমার ব্যথাতে অর্ধেক সেরে গেছে, কিছুক্ষণ পর পুরোই সেরে যাবে। তারেক নওয়াজকে চুপ থাকতে দেখে মায়রা আবারও বলে, বাবা, আমি একটা কথা বলতে চাই। তারেক নওয়াজ মায়রার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, হ্যাঁ আম্মু বলো। কথাটা বলে পাশ ফিরে ইনায়া শুদ্ধকে দেখে ভুরু কুঁচকালো। আবার মায়রার দিকে তাকালো। এরা সবাই কোথায় গিয়েছিলে? কোথায়? ইনায়ের দিকে তাকিয়ে বলল, তোমরা কোথায় গিয়েছিলে? মাইরা ভাবে এক্ষুনি ইনায়া আপুকে বকলো বলে। দ্রুত বলে ওঠে, আমি নিয়ে গিয়েছিলাম বাবা। তারেক নওয়াজ ভুরু কুঁচকে বলে, কোথায়? মাইরা হেসে বলল, আচ্ছা, আগে আমার একটা কোশ্চেনের অ্যান্সার দিন। ধরুন আপনার মেয়ে প্রথমবার বড় ভুল করেছে, এরপর আপনার কাছে ক্ষমা চাইছে, আর সে ভুল দ্বিতীয়বার করবে না, আপনি কি তাকে ক্ষমা করবেন নাকি শাস্তি দিবেন? তারেক নওয়াজ কোঁচকানো ভ্রু শিথিল করে বলে, তা কী ভুল করেছ আম্মু? মায়েরা হিহি করে হেসে বলে, বাবা, আমার ফুচকা অনেক পছন্দের, তাই এক্সাইটমেন্টে একা একাই চলে গিয়েছিলাম। মাথা নিচু করে অনুতাপের স্বরে বলে, সরি। তারেক নওয়াজ মায়েরার মাথায় হাত বুলিয়ে গম্ভীর গলায় বলে, ফার্স্ট টাইম তাই ক্ষমা করলাম, সেকেন্ড টাইম কি কঠিন পানিশমেন্ট হবে কিন্তু। মায়েরা মন খারাপ করে বলে, আপনার মেয়ে হওয়া থেকে কাটাকুটি হব না তো? তারেক নওয়াজ অদ্ভুত চোখে তাকালো মায়েরার দিকে। মেয়েটার মুখে কত মায়া। বাবা মারা গিয়েছে, সেই হিসেবে মেয়েটা এতিম, বাবার আদর পায় না, মায়ের আদরও সেভাবে পায় না, এজন্যই তিনি তার বন্ধুর মেয়েটাকে তার কাছে নিয়ে আসলো। কিন্তু তার ছেলে যে মেয়েটার সাথে অমানবিক আচরণ করছে, এতে তিনি ভিতরে ভিতরে শেষ হয়ে যাচ্ছেন। তার বন্ধুকে দেওয়া কথাটা যে তিনি রাখতে পারছেন না, ভালো রাখতে পারছেন না মেয়েটাকে। মাইরা হেসে বলল, আপনি খুবই ভালো বাবা, আপনি আমায় আপনার মেয়ে থেকে কাটবেন না জানি, আমি মানুষ চিনতে একদম ভুল করি না, ঠিক বললাম তো? তারেক নওয়াজ মাইরার কথায় হেসে ফেলল। ইনায়া এগিয়ে আসলে তারেক নওয়াজ তার দুই মেয়ের হাত আগলে নিয়ে বাড়ির ভিতরে যান। শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলে ইরফানের গাড়ি পার্ক করে ভিতরে আসে। মাইরা সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে নেয়। আজ ইনায়া তার সাথে আছে। নামাজ শেষে জানলার দিকে নজর দিলে দেখল ভোরের আলো ফুটতে শুরু করেছে। মাইরা ইনায়াকে ডাকতে লাগলো। নামাজের আগেও অনেকবার ডেকেছে, উঠাতেই পারেনি, এখনও ডাকছে। মেয়েটা উল্টো পাল্টে শুধু ঘুমিয়েই যাচ্ছে। মাইরা মিটিমিটি হেসে দুষ্টু বুদ্ধি আঁটল। তার ব্যাগে একটা রাবারের সাপ আছে, এটা দিয়ে তার ছোট ভাইকে ভয় দেখাতো মাঝে মাঝে। এদিকে গিয়ে ব্যাগ থেকে বের করে আনে, এরপর ইনায়ার গলার সাথে সাপটা রেখে দেয়। মুখ চেপে ফিসফিস করে একটু হেসে নেয়, এরপর ইনায়ের দিকে ঝুঁকে বলে, আপু, আপু ওঠো, সাপ, তোমার গায়ে সাপ। ইনায়া আবারও এপাশ ফিরে ওপাশ হয়। ঘুম হালকা হওয়ায় মাইরার সাপ সাপ কথাটা কানে পৌঁছায়। পিটপিট করে চোখ খুলে সামনে তাকায়। ঝাপসা দেখে আবারও চোখ বুজতে চোখ নামালে তার হাতের উপর সাপের মতো কিছু একটা দেখেই লাফ দিয়ে ওঠে। সাপটা ছুঁড়ে ফেলে সর্বশক্তি দিয়ে চিৎকার দেয়, সাপ বলে।
মায়েরা নিজেও ভয় পেয়ে ইনায়ার সাথে চিৎকার দেয়। মূলত ইনায়ার এক্সপ্রেশন দেখে মায়েরার মনে হয়েছে সত্যি সত্যি সাপ বেরিয়েছে। মায়েরা দৌড়ে গিয়ে রাবারের সাপ কুড়িয়ে ইনায়ার সামনে ধরে বলতে চায় এটা রাবারের। ইনায়া তার সামনে আবারও সাপ দেখে প্রায় কেঁদে দিয়ে আম্মু বলে ডেকে ওঠে। ওদিকে তারেক নওয়াজ আর রুমা নওয়াজ ঘরের দরজা ধাক্কাচ্ছে। মায়েরা ঢোক গিলে নেয়। এখন কি হবে? তীব্র ধাক্কানোর আওয়াজে মায়েরা গিয়ে দরজা খুলে দেয়। তারেক নওয়াজ আর রুমা নওয়াজ ভিতরে গিয়ে ইনায়াকে ভীত হয়ে চোখে পানি দেখে বাবা মা দুজনেই চিন্তিত হয়ে যান। রুমা নওয়াজ ইনায়ার পাশে ঘরে মেয়েকে আগলে দিয়ে মায়েরার দিকে চেয়ে বলে, এই মেয়ে, কী করছো আমার মেয়ের সাথে? মায়েরা আমতা আমতা করে হাতের সাপটা বের করে বলে, আসলে আমি খেলনা সাপ বের করেছিলাম, এটা দেখে আপু ভয় পেয়েছে। রুমা নওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরে রেগে বলল, কালকে মার খেয়েও হয়নি তাই না? বেয়াদব মেয়ে, ঘুমের ঘোরে এভাবে দেখে কত মানুষের হার্ট অ্যাটাক হয় জানো? মায়েরা মাথা নিচু করে নিল, মিনমিন করে বলল, সরি, আমি বুঝতে পারিনি। ইনায়া তার মাকে জড়িয়ে ধরেছে। হঠাৎ এভাবে দেখে ভীষণ ভয় পেয়েছে মেয়েটা। এখনও শরীর মৃদু কাঁপছে। রুমা নওয়াজ নামাজ পড়ে দোয়া পড়ছিলেন, তখনই মেয়ের এমন চিৎকার শুনে ছুটে এসেছে। এদিকে তারেক নওয়াজ মসজিদ থেকে ফিরেছিলেন নামাজ শেষে, তখন মেয়ের এমন চিৎকার শুনতে পায়। ইনায়ার মা ইনায়ার গায়ে হাত বুলিয়ে আদুরে সুরে বলে, ভয় পেও না আম্মু, ওটা কিছু না, খেলনা জিনিস ওটা। ইনায়া কিছু বলল না, মাকে জড়িয়ে ধরে রাখলো। রুমা নওয়াজ মেয়েকে নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালেন। মায়েরা এগিয়ে এসে হাতের সাপ এগিয়ে দিয়ে বলে, আপু দেখো, এটা খেলনা, ভয় পেও না। ইনায়া আবারও হঠাৎ দেখে ঝাঁকি দিয়ে ওঠে। রুমা নওয়াজ ধমকে ওঠে মাইরাকে। মাইরা মলিন মুখে একবার রুমা নওয়াজের দিকে তাকায়, একবার আবারও ইনায়ের দিকে তাকিয়ে বলে, আপু আমি সরি, আসলে নামাজের সময় চলে যাচ্ছিল, তাই তোমাকে উঠাতে চাইছিলাম, তাই এভাবে ডেকেছি। সরি আপু, আর কখনো এমন করব না। ইনায়া হ্যাঁ না কিছুই বলল না। রুমা নওয়াজ ইনায়াকে নিয়ে বেরিয়ে যায়। মায়েরার চোখে জল টলমল করে ওঠে। তারেক নওয়াজ এগিয়ে এসে মায়েরার মাথায় হাত দিয়ে বলে, আর কখনো এমন করো না, এভাবে অনেক বড় ক্ষতি হতে পারে, বুঝেছো? মায়েরা নিজেকে সামলে ফট করে মাথা তুলে হেসে বলে, জি বাবা। হাতে রাবারের সাপ দেখিয়ে বলে, এটা আজকেই ফেলে দেব, হবে না? তারেক নওয়াজ গম্ভীর গলায় বলল, আচ্ছা। এই বলে ঘর থেকে বেরিয়ে যায়। মায়েরার ভীষণ খারাপ লাগলো। সবাই কি তার উপর অনেক রেগে গিয়েছে? ইনায়া আপুও কথা বলল না, বাবাও হাসল না। এগিয়ে গিয়ে ঘরের দরজা বিরিয়ে দিল। রুমা নওয়াজ ইনায়াকে জড়িয়ে ধরেছিল, সেই দৃশ্য চোখের সামনে ভাসল। এমন দৃশ্য তার মায়ের সাথে কত বছর আগে ঘটেছিল কে জানে। চোখ থেকে পানি গড়িয়ে পড়ে, কিন্তু এটাতে সে বেশিক্ষণ লালন করে না। দ্রুত দুহাতে দু চোখ মুছে নিজে নিজেই হেসে ফেলে। রাবারের সাপ নিয়ে ব্যালকনিতে দৌড়ে যায়। ভোরের এই আবহাওয়া মায়েরার ভীষণ ভালো লাগে। ইনায়া স্বাভাবিক হলে নামাজ পড়ে মায়রার ঘরে আসে। মায়রা ব্যালকনিতে দাঁড়িয়েছিল। ইনায়া পিছন থেকে ভাউ বলে ওঠে। মায়রা লাফ দিয়ে ওঠে, বুকে থুতু দিয়ে পিছন ফিরে ইনায়াকে দেখে দ্রুত ইনায়াকে জড়িয়ে ধরে বলে, আপু আমি সরি, প্লিজ প্লিজ, আমি আর এমন করব না। ইনায়া হেসে মায়রার পিঠে হাত বুলিয়ে বলে, মায়রা মুখ ফুলিয়ে বলে, আমি পাগলি না। ফিসফিস করে বলে, তোমার ভাই পাগল। পিছন থেকে রুমা নওয়াজ হাতে এক কাপ চা নিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলে, কে পাগল? মায়রা রুমা নওয়াজকে দেখে ভীত চোখে তাকায়, আমতা আমতা করে হে হে করে হেসে ওঠে, বলে, ও আমি। ইনায়ার মা ইনায়ার হাতে চায়ের কাপ দিয়ে বলে, তোমার গুণধর ভাবিকে এটা খেয়ে আমাকে উদ্ধার করতে বলো, আর এসব বেয়াদবি ছাড়তে বলো। মায়রা মাথা নিচু করে মিনমিন করে বলে, আমি বেয়াদবি করি না তো আন্টি, আমি খুব ভালো, আপনি আমার সাথে একদিন কাটিয়ে দেখুন। রুমা নওয়াজ ধমকে বলে, একজন বাবা আর একজন আন্টি? মায়রা অবাক হয়ে রুমা নওয়াজের দিকে তাকিয়ে বলে, তাহলে আপনাকে কি বলবো? রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেলে ইনায়ের হাতে চায়ের কাপ ধরিয়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে যায়। মায়রা ইনায়ের দিকে তাকালে ইনায়া হেসে বলে, তোমাকে আম্মু বলে ডাকার ইঙ্গিত দিয়েছে আম্মু। মায়রা চোখ বড় বড় করে ইনায়ের হাত ধরে ঘুরতে নিলে ইনায়ার হাত থেকে গরম চায়ের কাপ কিছুটা মায়রার পায়ের উপর এসে পড়ে। মায়রা উফ শব্দ করে ওঠে। ইনায়া দ্রুত চায়ের কাপ রেখে বলল, হায় হায়, কোথায় লাগলো? মায়রা মেঝেতে বসে হাত দিয়ে পায়ের উপর থেকে একবার হাত বুলিয়ে হেসে বলে, ও ওই একটু, কিছুই হয়নি, তুমি চা খাও। ইনায়া হেসে বলে, এই চা তো আম্মু তোমাকে দিয়ে গেল, আমি চা খাবো না, আমি এখন ঘুমাবো। তুমি যে সকালে ঘুমাও না, তাই আম্মু বাবার সাথে তোমার জন্য চা করেছে। মায়রা অবাক হয়ে তাকালো ইনায়ার দিকে, মুখ ফসকে বলে ফেলে, তার মানে তোমার আম্মু, আমার শাশুড়ি উপরে উপরে দাজ্জাল শাশুড়ি, ভিতরে ভিতরে ভালো শাশুড়ি, তাই না?
ইনায়া মায়রার কথায় হেসে ফেলল। বসা থেকে দাঁড়িয়ে ঘরে গিয়ে বিছানায় শুয়ে পড়ল। আমি ঘুমাচ্ছি মাইরা, আমার সকালে ওঠার অভ্যেস নেই, বাই। মাইরা হেসে বলল, আচ্ছা আপু ঘুমাও, আর ডিস্টার্ব করব না, পাক্কা। এরপর চায়ের কাপ নিয়ে ফটাফট চা সবার শেষ করলো। বিড়বিড় করলো, শাশুড়ি মায়ের মুখ থেকে নিম ঝরলেও হাত থেকে তো বহুত মধু ঝরে। পা জ্বলছে হালকা, দ্রুত ওয়াশরুমে গিয়ে ট্যাপের নিচে পা দিয়ে রাখলো কিছুক্ষণ, জ্বলুনি কিছুটা কমেছে। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে ইনায়াকে দেখল সে ঘুম। মায়েরা ইনায়াকে ডিস্টার্ব করলো না, ঘরের দরজা চেপে ঘর থেকে বেরিয়ে যায়। এদিক ওদিক তাকালো, পুরো বাড়ি নিস্তব্ধ। সবাই হয়তো আবারও ঘুমিয়ে পড়েছে। মায়েরা এদিক ওদিক হাঁটল, এরপর ধীরে ধীরে মেইন গেট খুলে বাইরে যায়। বাড়ির সামনে অনেকটা জায়গা জুড়ে ফাঁকা রাস্তার মতো, তবে এই জায়গা ইরফানদের একদম মেইন গেটের ভিতরে। ডান পাশে বেশ বড়সড় বাগান, বাম পাশেও অনেক গাছপালা লাগানো। মায়েরা আশেপাশে তাকালো, কেউ কোথাও নেই। মেয়েটা খালি পায়ে দৌড়ে লাগায় বাগানের ভিতর। অনেকটা জায়গা জুড়ে ফাঁকা। মায়েরা খালি পায়ে মাটির উপর হেঁটে ঘুরে ঘুরে দেখল। হঠাৎ তার মাথায় আসে দড়ি খেলার কথা। গ্রামে প্রচুর খেলেছে, এমন খেলার ভীষণ ইচ্ছে জাগলো, কিন্তু খেলার দড়ি এখানে নেই, তার বাড়িতে এসে রেখেছে। কিন্তু একটা ভেবে বাড়ির ভিতর দৌড় লাগায়, ছাদের উদ্দেশ্যে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে উঠতে থাকে। ছাদে পৌঁছে হাঁটুতে ভর করে ঘন ঘন নিঃশ্বাস ফেলল। নিজেকে শান্ত করে আশেপাশে তাকিয়ে কিছু একটা খুঁজলো। এরপর এগিয়ে গিয়ে কাপড় মেলার একটা মোটা দড়ি বেশ কসরত করে খুলে ফেলে। তারের মতো করে মোটা দড়ি, এটা দিয়ে খেলতে অসুবিধা হবে না, নিজের ইচ্ছে পূরণ করতে পারবে ভেবে মুখে হাসি ফুটল। এরপর আবারও দৌড় লাগায় বাগানের উদ্দেশ্যে। মাইরা বাগানে এসে আশেপাশে একবার তাকালো না, কেউ নেই। গায়ের ওড়না খুলে পাশের ঘাসের উপর গুটিসুটি করে রাখলো। কোমরের নিচ পর্যন্ত চুলগুলো শক্ত করে খোপা করে নিল। এরপর দু হাতে দড়ি পেঁচিয়ে লাফিয়ে লাফিয়ে খেলা শুরু করে আর খিলখিলিয়ে হাসে। বাগানের ডান পাশে দোতলায় ইরফানের ঘর, সাথে ব্যালকনি। ইরফান হাতে ব্ল্যাক কফি নিয়ে এসে দাঁড়ায় ব্যালকনিতে। গায়ে ব্ল্যাক টি শার্ট জড়ানো, পরনে ব্ল্যাক প্যান্ট। ডান হাতে কফির মগ নিয়ে তাতে চুমুক দেয়, বাম হাত পকেটে রেখে তীক্ষ্ণ চোখে তাকায় তার ব্যালকনির বরাবর নিচের দিকে। মায়েরা লাফিয়ে লাফিয়ে খেলার মাঝে খোপা খুলে গিয়েছে, কোমরের নিচ পর্যন্ত কালো কিচকিচে ঘন চুল ছড়িয়ে। মেয়েটা তবুও খেলছে লাফিয়ে লাফিয়ে, বারবার লাফানোর ফলে চুলগুলো এলোমেলো হয়ে দুলতে থাকে। সকালে স্নিগ্ধ মৃদু হাওয়া নিজের পায়ে মাখতে ব্যস্ত মাইরা, সাথে ব্যস্ত খেলতে। ইরফান গম্ভীর মুখায়বে মায়রার পিঠ ছাড়িয়ে যাওয়া কেশের পানে চেয়ে কফির মগে চুমুক দিতে ব্যস্ত। তার হাবভাব কিছুই বোঝা যায়। মাইরা হাঁপিয়ে গিয়ে খেলা থামিয়ে দাঁড়িয়ে যায়, ঘেমে গিয়েছে। হাতের দড়ি ফেলে উল্টো ঘুরে দাঁড়ায়। ইরফান মাইরের দিকেই চেয়েছিল। মাইরার শরীরে ওড়না না থাকায় ইরফান দ্রুত চোখ সরিয়ে বিড়বিড় করে স্টুপিড বাদর, এরপর তার ঘরে চলে যায়। মাইরা হাঁপিয়ে গিয়ে মাটিতে বসে জিরিয়ে নেয়, চুলগুলো আবারও হাতখোপা করে নেয়, মাটি থেকে ওড়না তুলে গায়ে জড়িয়ে বাসার ভেতর যায়। পায়ে মাটি, তাই পা গুটিয়ে গুটিয়ে এসেছে, যেন মেঝে অপরিষ্কার না হয়। এরপর তার ঘরে কিছুক্ষণ বসে একবার ভাবল ইনায়াকে ডাকবে, আবার ভাবল থাক, মেয়েটাকে ভয় পাইয়ে ঘুম ভাঙিয়েছিল, এখন ঘুমাক, বিকালে না হয় এই খেলা দেখিয়ে দিবি ইনায়াকে। এরপর টেবিলের উপরে থাকা জগ থেকে 2 গ্লাস পানি খেয়ে আবারও ঘর থেকে বেরিয়ে বাগানে যায়। আগের মতোই কাউকে না দেখে গায়ের ওড়না পাশে রেখে দড়ি খেলতে লাগে। মাইরা যখন ঘরে গিয়ে বসেছিল তখন ইরফান নিচে নেমে আসে। বাগানে বিভিন্ন গাছ আসে, ফুল আর ফল বিভিন্ন ধরনের। ইরফান প্রায়ই গাছ ছেঁটে দেয়, আজও সেজন্যই এসেছিল। কাজ শেষে হাতের কাছে রেখে এগিয়ে আসলে দেখতে পায় তার সামনেই মাইরা আবারও দড়ি খেলছে। ইরফান গম্ভীর মুখে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর মাইরের পাশ দিয়ে চলে যেতে নিলে মাইরা হঠাৎই খেলা থামিয়ে উল্টো ঘুরলে ইরফানের বুকের সাথে ধাক্কা খেয়ে ঠাস করে পড়ে যায় পিছন দিকে, সাথে সাথে ছোটোখাটো একটা চিৎকার দেয়। ইরফান ভুরু কুঁচকে মাইরার দিকে চেয়ে আছে। মাইরার হাতে কোমরে পায়ে কোথাও ব্যথা পাওয়া বাদ নেই বোধহয়। মাইরা চোখ মুখ কুঁচকে সামনে তাকালে দেখল উন্মুক্ত ফর্সা লোমযুক্ত দুটো পা, প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গোটানো। মাইরা অদ্ভুতভাবে তাকায় পা দুটোর দিকে, কিন্তু কিছু মনে পড়তেই ফট করে মাথা তুলে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মাইরার দিকেই চেয়ে আছে। মাইরার চোখ বড় বড় করে সামনে পড়ে থাকা ওড়নার দিকে তাকায়, একবার নিজের দিকে তাকায়, দ্রুত হাঁটু ভাঁজ করে নেয়।
ইরফানের দিকে তাকালে দেখল ইরফান এখনও তার দিকে চেয়ে আছে। সাথে সাথে চোখ নামিয়ে নেয়। মেয়েটা লজ্জা পেয়েছে বেশ। মুখে খইফোঁটা মাইরা কেমন যেন কথা খুঁজে পায় না। তার ওড়নার দিকে তাকালে দেখল ইরফানের পায়ের কাছেই পড়ে আছে। মাইরা আবারও চোখ তুলে আমতা আমতা করে বলে, আমার ওড়নাটা একটু দিবেন? ইরফান হ্যাঁ না কিছুই বলে না। মাইরা ভেবে পায় না সে কী করবে। ইরফান মাইরার দিকে চেয়েই ডান পায়ের সাহায্যে মাইরার ওড়না তুলে দু হাতে গুটি গুটি করে মাইরার মুখের উপর ছুঁড়ে মারে। মাইরা হাত দিয়ে মুখের উপর থেকে ওড়না সরিয়ে রেগে বলে, ভালো করে দিতে পারেন না? ইরফানের দৃষ্টি দেখে চুপসে যায়। চোখ নামিয়ে বিড়বিড় করে, মানুষটাই তো ভালো না, কাজ ভালো হবে কি করে? বলতে বলতে ওড়না নিয়ে মাথাসহ নিজেকে ঢেকে নিল। ইরফান পাশ কাটিয়ে যেতে নেয়। মাইরা তখনই বসা থেকে কোনো রকমে উঠে দাঁড়ালে ব্যালেন্স হারিয়ে ঠাস করে ইরফানের বুকে ঢলে পড়ে। পড়ে যাওয়ার ভয়ে দু হাতে ইরফানের বুকের কাছে শার্ট শক্ত করে ধরে আঁকড়ে ধরে। ইরফান রেগে তাকায় মাইরার দিকে। মাইরা কাঁদো কাঁদো মুখ করে ইরফানের দিকে তাকিয়ে বলে, বিশ্বাস করুন আমি ইচ্ছে করে পড়িনি, আমার পায়ে কী যেন হয়েছে, দাঁড়াতে পারছি না। ইরফান মাইরার কথা কানে নিল না। ডান হাতে মাইরাকে ধাক্কা দিল। মাইরা ঠাস করে আবারও পড়ে যায়। পড়ে গিয়ে ওমাগো বলে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে একবার মাইরার দিকে চেয়ে পাশ কাটিয়ে যেতে নিলে তার পাশ দিয়ে জাহিদ মাইরার দিকে এগিয়ে গিয়ে বলে, আরে মাইরা, কী হয়েছে তোমার? মাইরা পিটপিট করে চোখ তুলে তাকায়। কোমর আর পায়ে বেশি ব্যথা পেয়েছে। ডান পা তো মাটিতে রাখতেই পারছে না। মাইরা কাঁদো কাঁদো মুখ করে বলে, ভাইয়া আমার পা ভেঙে গিয়েছে। জাহিদ চোখ বড় বড় করে বলে, কি বলো, দেখি দেখি। মাইরা নিজেকে গুটিয়ে বলে, না না, আপনাকে লাগবে না, কাউকে একটু ডেকে দিন না ভাইয়া। জাহিদ হেসে বলে, ওহো মাইরা, তুমি এত সংকোচ করছো কেন? আমি তোমায় নিয়ে যাচ্ছি, নো টেনশন। কথাটা বলে নিচু হয়ে মাইরাকে ধরার জন্য হাত বাড়ালে তার আগে ইরফান মাইরার পিছন থেকে টান মেরে মাইরাকে নিজের কোলে তুলে নেয়। জাহিদ হাঁ করে তাকায়, ব্যাপারটা কি হলো? মাথা উঁচু করে দেখলেও ইরফান মাইরাকে কোলে নিয়ে চলে যাচ্ছে। মাইরা হতভম্ব হয়ে ইরফানের দিকে চেয়ে আছে। ব্যাপারটা কি হলো? নিজেই তো একটু আগে তাকে ফেলে দিল। রেগে ইরফানের বুকে ঠেলে বলে, ছাড়ুন আমায়, কোথায় ফেলতে যাচ্ছেন, ছাড়ুন বলছি। ইরফান শক্ত চোখে একবার তাকায় মাইরার দিকে। মাইরাও রেগে বলে, একদম আপনাকে ভয় পাই না, অসভ্য লোক, মেয়েদের ছোঁয়ার বাহানায় থাকে, ছাড়ুন বলছি। ইরফান পায়ের গতি বাড়ায়। ডাইনিংয়ে এখনও কেউ নেই। মাইরা তার ঘরের দরজার দিকে তাকালে দেখল সে ঘর পাশ করে যাচ্ছে। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান দোতলায় উঠতে থাকে। মাইরা ভয় পায়, হায় আল্লাহ, তাকে ছাদ থেকে ফেলতে যাচ্ছে নাকি? রেগে মেগে ইরফানের গলা খামচে ধরে। ইরফান একটু টুশব্দও করল না। তার ঘরের দরজা পা দিয়ে লাথি মেরে মাইরাকে এক প্রকার ছুঁড়ে মারে ঘরের ভেতর। মাইরা ছিটকে পড়ে মেঝেতে। কোমরে ব্যথা পেয়ে ঘুমিয়ে ওঠে। ইরফান হাঁটু মুড়ে মাইরার গাল বাম হাতে শক্ত করে ধরে তাতে দাঁত চেপে বলে, এই মুখ চালানোর শিক্ষা তোকে আমি দেবো, ওয়েট। মাইরা কেঁপে ওঠে ইরফানের ভয়েস টোনে। কী করছে সে? রেগে দু হাতে ইরফানকে ধাক্কা দিলে ইরফান মাইরার দু হাত তার এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরে। মাইরা ফুঁপিয়ে উঠে বিড়বিড় করে, এই পাষাণ লোক আমায় মারতে মারতে মেরেই ফেলবে, বাবা মা মিস ইউ। কাঁদতে কাঁদতে ইরফানের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলে, অসভ্য লোক, পাষাণ লোক, ছাড়ুন আমায়। ইরফান শক্ত চোখে মাইরার দিকে তাকায়। হঠাৎই মাইরার গলা থেকে ওড়না টান মেরে নিয়ে নেয়। মাইরার চোখ বড় বড় করে তাকায়। ইরফান হেলে গিয়ে মাইরার দুহাত পিছনে নিয়ে ওড়না দিয়ে বাঁধতে থাকে। মাইরার মুখ গিয়ে ঠেকে ইরফানের বুকে। মাইরা কেঁদে কেঁদে অস্থির। মেয়েটা এমনিতে কাঁদে না, কিন্তু এই লোক তার সাথে এমন করছে কেন? ইরফান মাইরার হাত বেঁধে সরে গেলে মাইরা কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায়। লজ্জা সংকোচে নুয়ে আসে মেয়েটা। কাঁদতে কাঁদতে দৃষ্টি নত করে বলে, আপনি আসলেই একটা অসভ্য। আমার পা ভেঙে গিয়েছে, এখন আপনি আমার কোমর ভেঙেছেন, আমার থেকে কাপড় খুলে নিয়েছেন, আমার হাত বেঁধে দিয়েছেন, উফ, ছেড়ে দিন আমায়। ইরফান মাইরার এত বকবক নিতে পারল না। ডান হাতে মাইরার মুখ চেপে বলে, স্টপ, জাস্ট স্টপ। মাইরা ভেজা চোখে পিটপিট করে তাকায় ইরফানের পানে। ইরফান মাইরার মুখ থেকে হাত সরিয়ে মাইরার ডান পায়ে হাত দিলে মাইরা চেঁচিয়ে ওঠে। কেঁদে কেঁদে বলে, আমার পা ভেঙে গিয়েছে, ছেড়ে দিন, ধরবেন না প্লিজ। ইরফান বিরক্তিতে কপাল কুঁচকে একবার মাইরার মুখের দিকে তাকালো। চোখ সরিয়ে নিয়ে মাইরার পা ধরে একপাশে জোরে টান দেয়। মাইরা জোরে কেঁদে ওঠে। ইরফান মাইরার পা এদিক ওদিক নাড়িয়ে দেখে, এরপর মেঝে থেকে উঠে দাঁড়ায়। মাইরাকে এখনও কাঁদতে দেখে বিড়বিড় করে, স্টুপিড গার্ল।
মাইরা মাথা তুলে বলে, আমার হাত খুলে দিন খারাপ লোক, একা একটা মেয়েকে পেয়ে সুযোগ নিতে লজ্জা করে না? অসভ্য ইতর বেয়াদব, আপনাকে আমি জেলের ভাত খাওয়াবো, ভদ্র বাবার অসভ্য পোলা একটা। ইরফান রেগে একটানে মাইরাকে দাঁড় করায়, দাঁতে দাঁত চেপে বলে, স্টুপিড গার্ল স্টপ, নয়তো এই দুই গাল আস্ত থাকবে না। মাইরা রেগে আরও জোরে চেঁচিয়ে বলে, করবো না, আমার মুখ আমি বলবো, অসভ্য ছেলে, অসভ্য লোক, শুধু মেয়েদের ছোঁয়ার বাহানায় খোঁজে, আমার ইজ্জতের ফালুদা করে দিল। আর বলতে পারে না, বাম গালে একটা শক্তপোক্ত থাপ্পড় পড়ে। মাইরা ডান দিকে হেলে যায়, কাঁদতে কাঁদতে বলে, ও আল্লাহ, আমার জীবনটা দুদিনে থাপ্পড়ময় হয়ে গেল এই পাষাণ লোকের জন্য। মেয়েটার মুখ বন্ধ হয় না, কাঁদে তবুও বলতেই থাকে। ইরফান তীব্র বিরক্তিতে টেবিলের ড্রয়ার থেকে স্কচ টেপ এনে মাইরাকে টেনে মাইরার মুখে লাগিয়ে দেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। ইরফান তার কাজ শেষ করে চোখ বুজে দীর্ঘশ্বাস ফেলে, এগিয়ে গিয়ে দরজা লক করে দেয়। এরপর গায়ের টি শার্ট খুলে ছুঁড়ে ফেলে ওয়াশরুমে চলে যায়। মাইরা ইরফানের যাওয়ার দিকে তাকিয়ে উমুম করে, অসহায় চোখে একবার নিজের দিকে তাকায় আর একবার বন্ধ দরজার দিকে। এগিয়ে এসে বিছানার উপর বসলে কেমন ডেবে যায়। মাইরা ভয় পেয়ে দ্রুত দাঁড়িয়ে যায়, ভুরু কুঁচকে তাকায়, এই বিছানা এমন নরম কেন? অদ্ভুত। হঠাৎই ডান পা তুলে এদিক ওদিক নাড়ায়, এই পায়ে তো ব্যথা পেয়েছিল, এখন ব্যথা লাগছে না কেন? ইরফান পা জোরে টেনে টান দিলে এরপরেই তো দাঁড়িয়ে আর কোনো প্রবলেম হলো না। মাইরার মনে পড়ে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়। মাইরা বাধা মুখে মনে মনে বিড়বিড় করে, ব্যথা দিয়েই ব্যথা সারিয়েছে এই অসভ্য লোকটা। ঘরের চারপাশে তাকায়, ঘরের সবগুলো পর্দা টানা, হালকা দিনের আলো ঘরে এসেছে। মাইরার কেমন দমবন্ধ লাগলো। এমনিতেই মেয়েটা গ্রামে বড় হয়েছে, এখানে এসে সবগুলো জানালা খুলে দিয়ে রাখে, তবুও বদ্ধ লাগে। আর এই ঘরে সব জানালা দরজা লাগানো। মাইরা বাধা মুখেই বিড়বিড় করে, এই প্রতিবন্ধী পরিবেশে থেকেই এই লোক অটিস্টিক হয়ে গিয়েছে, মাথায় গন্ডগোল হয়েছে। পিছনে তার ওড়না দিয়ে বাঁধা হাত। বেশ অনেক সময় নিয়ে হাতের বাঁধন খোলার চেষ্টা করল, হাঁপিয়ে গিয়েছে। ধীরে ধীরে ওড়না ঢিল হয়ে আসে, মাইরা বুঝতে পারে ওড়নার গিঁট খুলতে পারবে। মনে মনে খুশি হয়, দুহাত মুচড়ামুচড়ি করতে করতে কিছুক্ষণের মাঝেই ওড়না খুলে মেঝেতে পড়ে যায়। মাইরা খুশিতে ছোটোখাটো একটা লাফ দেয়, দ্রুত মুখ থেকে স্কচ টেপ খুলে ছুঁড়ে ফেলে। এর মাঝেই ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় লাগায় দরজার দিকে। এই রুম থেকে বের হতে পারলেই বাঁচে যেন, কিন্তু দুঃখের বিষয় দরজা তো খুলতে পারছে না। ওয়াশরুম থেকে ইরফান বেরিয়ে আসে, শাওয়ার নিয়ে বেরিয়েছে ইরফান, পরনে টাওয়াল জড়ানো, উদাম শরীর। মাইরাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকতে ভুরু কুঁচকালো। মাইরা দরজা খোলায় ব্যর্থ হয়ে পিছন ফিরে তাকালে চোখ বড় বড় হয়ে যায়, চিল্লিয়ে বলে, আস্তাগফিরুল্লাহ, আপনার মতো অসভ্য মানুষ আমি দুটো দেখিনি। আমার ইজ্জত শেষ করে এখন নিজের ইজ্জত লুটাচ্ছেন, ছি ছি ছি। চোখ মুখ কুঁচকে অন্যদিকে তাকিয়ে চোখ বুজে যায়। যান যান, কাপড় পরে আসুন। ইরফান মাইরার অযৌক্তিক কথায় বিরক্ত হয়, কিছুটা এগিয়ে এসে গম্ভীর গলায় বলে, ইজ্জত শেষ করেছি বলে নিজের মানচিত্র নিজেই মেলে দাঁড়িয়ে আছো, ইডিয়েট। মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। মেঝেতে তার ওড়না পড়ে আছে। ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে দৌড় দিয়েছে, একদম খেয়াল নেই। দ্রুত তার খোলা চুলগুলো ভাগ করে দুপাশে আনলো। ইরফান মাইরার দিকে চেয়ে আছে। মাইরা এদিক ওদিক তাকায়, মেয়েটা জীবনে এমন পরিস্থিতিতে এর আগে পড়েনি। এভাবে তো বাইরে যাওয়া যাবে না। মাথা তুলে একবার ইরফানের দিকে তাকালে দেখল ইরফান তার দিকেই চেয়ে আছে। চোখ নামিয়ে তার ওড়নার দিকে তাকায়। মাইরার এবার লজ্জায় কান্না পাচ্ছে। তার সব শেষ করে দিল এই বেয়াদব লোকটা। এলোমেলো দৃষ্টিতে এগিয়ে গিয়ে মেঝেতে পড়ে থাকা ওড়না কুড়িয়ে নিজেকে ঢেকে নেয়। এরপর দ্রুত দরজার কাছে এগিয়ে গিয়ে আবারও খোলার চেষ্টা করে, কিন্তু পারে না। পিছন ফিরে কিছু বলতে নিলে একদম তার সামনে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঢোক গিলে নেয়। এই লোকের পুরো শরীরে এত লোম কেন? কথাটা মনে মনে বিড়বিড় করে। মাথা তুলে ইরফানের দিকে তাকালে দেখল ইরফান গম্ভীর মুখে মায়রার দিকে চেয়ে আছে। এই লোকের সব দৃষ্টিই ভয়ঙ্কর, একদম খেয়ে ফেলার মতো। মাইরা দু হাতে দুগাল চেপে ধরে, ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আর একবার মারলে আপনাকে জেলের ভাত খাওয়াবো বলে দিলাম। দেখুন, আমি কোমরে অনেক ব্যথা পেয়েছি, আপনি দুইবার ফেলেছেন আমাকে, পা ঠিক করে দিয়েছেন, কিন্তু সেই উপকার খুবই সামান্য। থাপ্পড়ও মেরেছেন, আমার অর্ধেক ইজ্জত শেষ করে দিয়েছেন। আর একবার মারলে আপনাকে
মাইরা বাক্য শেষ করার আগে ইরফান দরজা খুলে মাইরার হাত ধরে তাকে মৃদু ধাক্কা দিয়ে ঘর থেকে বাইরে বের করে দেয়। এরপর ঠাস করে দরজা বন্ধ করে দেয়। মাইরা হাঁ করে বন্ধ দরজার দিকে তাকায়, চিল্লিয়ে বলে, জঘন্য, অসহ্য, অসভ্য লোক একটা, বলেই দৌড় লাগায় তার ঘরের দিকে। সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে তার ঘরের দিকে যেতে যেতে নিলে জাহিদ ডেকে বলে, মাইরা, তুমি কোথায় ছিলে? জাহিদের কথায় মাইরা দাঁড়িয়ে যায়, হেসে চোখ বড় বড় করে বলে, জমের মুখ থেকে বিচে ফিরেছি। ইরফান পরনে প্যান্ট পরেই কি মনে করে ঘর থেকে বেরিয়ে আসে। নিচে তাকিয়ে জাহিদকে দেখে পাশে মাইরা। শক্ত কণ্ঠে ডাকে, জাহিদ। ইরফানের ডাকে জাহিদ মাথা তুলে উপরে তাকিয়ে বলে, জি ইরফান ভাই। উপরে এসো। ইরফান ভাই, 2 মিনিটও দাঁড়াও, আসছি। এরপর মাইরার দিকে তাকিয়ে কিছু বলার আগেই আবারও ইরফান অগ্নিঝরা কণ্ঠে বলে, এক্ষুনি আসতে বলেছি। হ্যাঁ হ্যাঁ আসছি ইরফান ভাই, 1 মিনিট ওয়েট। কথাটা বলে মাইরার দিকে তাকিয়ে বলে, মাইরা, তোমার তো পা ভেঙে গিয়েছিল, দাঁড়িয়ে আছো কিভাবে? ইরফান রাগে বাঘের ন্যায় গর্জন স্বরে চিৎকার করে ওঠে, জাহিদ। মাইরা ভয় পেয়ে লাফিয়ে ওঠে। জাহিদও নিচে থতমত খেয়ে ইরফানের দিকে তাকায়। মাইরা বুকে থুতু দিয়ে বিরক্ত হয়ে পিছন ফিরে মাথা উঁচু করে তাকায়। ইরফানকে মুখ ভেঙচি দিয়ে তার ঘরের দিকে দৌড় দেয়। ইরফান দাঁতে দাঁত চেপে মাইরার দিকে চেয়ে রইল। এরপর হনহন করে তার ঘরে যায়। জাহিদ হতাশার নিঃশ্বাস ফেলে উপরে উঠে আসে। ইরফান ভাই, কিছু বলবে? ইরফান ব্যালকনির দরজার সামনে উল্টো ফিরে দাঁড়িয়েছিল। জাহিদের কথার পিছন ফিরে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টি দেখে ভাবল সে কি কিছু করেছে, আবার ভাবল না, তাদের তাদের এই ভাই তো এমনই, নতুন করে আর কি হবে। ইরফান এগিয়ে গিয়ে কারবার থেকে তার সবগুলো শার্ট প্যান্ট বের করে বিছানার উপর ছুঁড়ে ফেলে। জাহিদ ভুরু কুঁচকে চেয়ে আছে। ইরফানের সব কাপড় ছুঁড়ে ফেলা হলে জাহিদ এর দিকে এগিয়ে এসে শক্ত কণ্ঠে বলে, এগুলো নিয়ে যাও। জাহিদ অবাক হয়ে বলে, কোথায়? আয়রন করাতে। জাহিদ বিছানায় পড়ে থাকা শার্ট প্যান্টের দিকে তাকালো। সব নতুন লাগছে, একদম সুন্দরভাবে আয়রন করে রাখা। ইরফানের দিকে তাকিয়ে বলল, কিন্তু এগুলো তো সব আয়রন করা ইরফান ভাই। ইরফান গম্ভীর গলায় বলে, সেকেন্ড টাইম আয়রন করাবো, নিয়ে যাও। জাহিদ মাথা চুলকালো। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, রহমত কাকার রিতাকে নিয়ে নেবে, তুমি করিয়ে আনবে। সব শার্ট প্যান্ট আয়রন করানো শেষ হলে তবেই বাড়ি ফিরবে। জাহিদ অসহায় চোখে বিছানায় পড়ে থাকা কাপড়গুলোর দিকে তাকালো। আবার ইরফানের দিকে চেয়ে বলল, এতগুলো কাপড় আয়রন করতে তো অনেক টাইম লাগবে, সারাদিনেও শেষ হবে না ইরফান ভাই। ইরফান নিজের গায়ে একটা ব্ল্যাক শার্ট জড়িয়ে বোতাম লাগাতে লাগাতে গম্ভীর গলায় বলে, নিয়ে যাও। জাহিদ অসহায় কণ্ঠে বলল, মাইরাকে নিয়ে ঘুরতে যেতাম, ও খুব মিশুক আর ভীষণ ভালো, ঘুরতে নিয়ে গেলে খুব খুশি হবে। তুমি রহমত চাচাকে দিয়ে করিয়ে নাও না ইরফান ভাই। ইরফান দ্বিতীয় বোতামটা লাগিয়ে জাহিদের দিকে শক্ত চোখে তাকায়। জাহিদ ইরফানের দৃষ্টির দিকে ঢোক গেলে, মাইরাকে তো দেখতেই পারে না ইরফান ভাই, সে তার সাথেই ঘুরতে যাওয়ার কথা ভুল করে বলে ফেলেছে, মিস্টেক মিস্টেক। তখন মাইরার সাথে কথা বলছিল বলে হয়তো রেগে গিয়েছে। মেয়েটা কত ভালো, ইরফান যে কেন দেখতে পারে না, মেয়েটাকে বুঝে পায় না জাহিদ। অতঃপর মেকি হেসে বলে, না না, আমি আয়রন করাতে পারবো, যাচ্ছি যাচ্ছি, ঘুরতে যাব না, মজা করলাম আর কি। ইরফান 2 হাতের শার্টের হাতা কনুই পর্যন্ত গুটিয়ে হাতঘড়ি পরতে পরতে ঘর থেকে বেরিয়ে গেল। জাহিদকে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে পিছন ফিরেই বলল, কি হলো, এসো। জাহিদ এগিয়ে গিয়ে সব শার্ট প্যান্ট 2 হাতের সাহায্যে নিয়ে বাইরে বেরিয়ে এলো। খালার বাড়িতে বেড়াতে এসে খালাতো ভাইয়ের কাজ করতেই দিন চলে যাবে। আগে জানলে একটা ট্যুর দিত এখানে না এসে। ভেবেছিল নতুন ভাবিকে দেখবে, কত মজা করবে, কিন্তু কিছুই তো হচ্ছে না, উল্টে তাকে কাজের মাসি হতে হচ্ছে। ইরফান গটগট পায়ে এগিয়ে যায়। জাহারা আর তার মা ইরফানের একটা ঘর পরেই থাকছে। জাহারা ঘর থেকে বেরিয়ে তার ভাই জাহিদকে এতগুলো কাপড় নিয়ে যেতে দেখে এগিয়ে এসে বলে, ভাইয়া কোথায় যাও, আর এসব কার শার্ট প্যান্ট, চুরি টুরি করলে নাকি? পিছন ফিরে জাহিদ কাপড়ের আড়ালে কটমট দৃষ্টিতে ছোট বোনের দিকে তাকায়। পিছন দিকে তাকালে দেখে ইরফান অনেকটাই এগিয়ে গিয়েছে। জাহিদ দ্রুত হাতের সব কাপড় জাহারার গায়ের উপর দিয়ে বলে, তোকে দিয়ে দিলাম, তোর জামাইকে গিফট করে দিস। এই বলে দৌড়ে তার মায়ের ঘরে যায়। জাহারা তবদা খেয়ে চেয়ে রইল। ভাবনার মাঝেই ইরফানের কণ্ঠ পায়, তুই এগুলো নিয়েছিস কেন? জাহিদ কোথায়? জাহারা ইরফানের গভীর মুখের দিকে চেয়ে বলে, মনে হয় আম্মুর ঘরে গিয়েছে। ইরফান সামনে তাকালে দেখল জাহিদ তার খালামণির ঘরে ঢুকেছে।
ইরফান দ্রুত পায়ে এগিয়ে যায়। জাহিদ দরজা থেকে ভিতরে দুপা এগিয়েছে, তখনই ইরফান পিছন থেকে জাহিদের শার্টের কলার ধরে টেনে বলে, এক কথা বারবার রিপিট করতে আমার ভালো লাগে না। জাহিদ কাঁদো কাঁদো মুখ করে পিছন ফিরে তাকালো, অতঃপর বলল, ইরফান ভাই আমার নাম্বার 1 পেয়েছে। ইরফান তীক্ষ্ণ চোখে জাহিদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে, হাত ঘড়িতে একবার সময় দেখে বলে, ফার্স্ট যাও, আমি ওয়েট করছি। জাহিদ ভুরু কুঁচকে বলল, তুমি যাবে? তাহলে আমাকে কেন নিচ্ছ? তুমিই যাও। ইরফান বিরক্তিতে চোখ মুখ কুঁচকে জাহিদের কলার টেনে বাইরে আনে। পিছন থেকে ইরফানের খালা ডেকে বলে, কোথায় যাচ্ছ ইরফান বাবা? জাহিদ, কোথায় যাও? ইরফান যেতে যেতে উত্তর দেয়, ভার্সিটি যাচ্ছি খালামণি, জাহিদকে লাগবে আমার। ইরফান জাহিদের কলার ছেড়ে যেতে যেতে গম্ভীর গলায় বলে, জাহিদ, জাহারাত থেকে সবগুলো প্যান্ট শার্ট নিয়ে বাইরে এসো ফার্স্ট। জাহিদ বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। ইরফান তার চেয়ে বড়, ছেলেটা হাসিখুশি হলে তাও কিছু বলা যেত। যা মুড এই ছেলের, থাক, সে না হয় একদিন বড় ভাইয়ের কাজ করে দিক। অতঃপর জাহারাত থেকে কাপড়গুলো নিয়ে এগিয়ে যায়। ইরফান নিচে নেমে বাইরে যেতে নিলে তার মায়ের ডেকে থেমে যায়। ইরফান, খেয়ে যাও। ইরফান গম্ভীর গলায় বলে, বাইরে খেয়ে নেবো আম্মু। ইনায়াকে কলেজে নামিয়ে দিয়ে যাও তাহলে। ইরফান একবার হাত ঘড়ি দেখল, অতঃপর বলে, দ্রুত আসতে বলো, আমার লেট হয়েছে। এরপর বাইরে বেরিয়ে যায়। পিছন পিছন জাহিদও বেরিয়ে যায়। রুমা নওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। জাহিদকে দিয়ে কাজ করাচ্ছে কেন বুঝল না, কিছু বললও না, বলে লাভ নেই জানে। তিনি ইনায়াকে দ্রুত রেডি হতে বললেন। মায়েরা তখন থেকে এসে ইনায়ের সাথে কথা বলছে। আপু, তোমার ভাইয়া আমাকে আবার মেরেছে। ইনায়া মন খারাপ করে বলল, আসলে ভাইয়া একটুতেই রেগে যায়, তুমি আর ভাইয়ার সামনে যেও না কেমন। মায়েরা মৃদু রেগে বলল, আরে আপু, আমি তোমার ভাইয়ার সামনে যাইনি, ওই লোকটাই আমাকে ফেলে দিয়েছে, আমার ইজ্জতের ফালুদা বানিয়েছে, তারপর আবার কোলে তুলে ছুঁড়ে মেরেছে, কোমরে এখনো একটু ব্যথা আছে বুঝলে। ইনায়া অদ্ভুতভাবে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা সব কথা তার মাথার উপর দিয়ে গেল, সে তো ঘুমাচ্ছিল, এর মাঝে কী যে করেছে এই মেয়ে। মায়রা হেসে বলল, আচ্ছা এসব বাদ দাও, তোমার ভাই তো মানুষ নয়, এত ভাবার দরকার নেই তার কথা। আপু শোনো, আমাকে তোমার কলেজে নিয়ে যাবে, আমি ঘুরে ঘুরে দেখব। ইনায়া অবাক হয়ে বলল, আমি তো কলেজে গিয়ে ক্লাস করব, তুমি কি করবে? আমি খোলা জায়গায় ঘুরবো, তোমার ছুটি হলে আবার একসাথে আসবো। প্লিজ আপু, যাই তোমার সাথে। ইনায়া মায়েরার দিকে তাকিয়ে হেসে বলল, ওকে। মায়েরা খুশি হয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো, কোমরে একবার হাত বুলালো। ইনায়া বলল, বেশি ব্যথা পেয়েছো? মায়েরা হেসে বলল, না না আপু, ঠিক হয়ে যাবে। এটা বলে গায়ে বোরখা জড়ালো, একদম রেডি হয়ে এসে বলল, আপু, আমার মাথায় একটা আইডিয়া এসেছে, আমার মনে হয় তোমার ভাইয়ের মাথায় গন্ডগোল আছে। আসলে পাগলকে পাগল বললে তারা রেগে যায় বুঝলে, তোমার আম্মু মানে আমার শাশুড়ি মাও রেগে যায়। তাই বলছি, আমি আর তুমি দুজন মিলে তোমার ভাইয়ের জন্য ভালো হওয়ার ওষুধ কিনে এনে পানির সাথে গুলিয়ে খাওয়াবো তোমার ভাইকে। এখন কেমন জঙ্গলিদের মতো বিহেভ করে, দেখতেও জঙ্গলিদের মতোই লাগে, চুলগুলো কেমন ইয়া বড় বড়। ভালো হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, চুলগুলো কেটে নিলে একদম হিরোদের মতো লাগবে, এখন ভিলেনই নায়ক লাগে বুঝলে। কথাগুলো এক নিঃশ্বাসে বলে হেসে বলল, কেমন লাগলো আইডিয়াটা? ইনায়া চোখ বড় বড় করে তাকায় মাইরার দিকে, লাস্ট কথাটা না চাইতেও হেসে ফেলে। পিছন থেকে ইরফানের গম্ভীর কণ্ঠ ভেসে আসে, ইনায়া। মায়েরা বিরক্ত হয়ে দরজার দিকে তাকিয়ে আবারও ইনায়ের দিকে তাকিয়ে বলে, আপু, তোমার ভাই নিজে তো পাগল, আমিও পাগল হয়ে যাচ্ছি তার মার খেয়ে খেয়ে, ছোঁয়াচে রোগের মতো। তোমার ভাইয়া এখানে নেই, তবুও আমি দেখতে পাচ্ছি, এগুলো পাগল হওয়ার লক্ষণ। তার চেয়ে চলো দ্রুত তোমার ভাইকে সুস্থ করে দেওয়ার ওষুধ আনি। ইনায়া ঢোক গিলে পিছন ফিরে তার ভাইয়ের দিকে তাকালো। ইরফান চোখ মুখ শক্ত করে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা আবারও কিছু বলতে নিলে ইনায়া মায়রার মুখ চেপে ধরে বলে, মায়রা, এটা সত্যি সত্যি ভাইয়া, তুমি পাগল হওনি, প্লিজ চুপ করো। মায়রা বড় বড় চোখ দরজার দিকে তাকায়, চোখ জুড়ে ভীতি। মুখ থেকে ইনায়ার হাত সরিয়ে বারবার জিভ দিয়ে ঠোঁট ভেজায়। আসছে শেষ। ইরফান রেগে ঘরের ভিতরে প্রবেশ করে চিৎকার করে উঠে বলে, হাউ ডেয়ার ইউ। মাইরা ভয়ে লাফিয়ে ওঠে, দ্রুত ইনায়ার পিছনে লুকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে চেঁচিয়ে বলে, আপু বাঁচাও, এই জল্লাদের হাত থেকে আমাকে বাঁচাও। ইনায়ার নিজের গালেই দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করল। মায়রার মুখটাও সংযত হয় না, তার ভাইয়ের রাগটাও সংযত হয় না, এখন সে কী করবে? ইরফান চিৎকার করে বলে, বেরিয়ে এসো স্টুপিড। মায়রা ভয়ে কেঁদে দিবে প্রায়। এই লোককে দেখেই বোঝা যাচ্ছে তার বলা সব কথা শুনে নিয়েছে, এখন তাকে কে বাঁচাবে? মাথাটা একটু বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, দেখুন,
আমি কিন্তু আপনাকে নায়ক বলেছি, এত রাগার কী আছে? হ্যাঁ, প্রশংসাই তো করেছি একটু, বাকিগুলো মিথ্যে মিথ্যে বলেছি, ওগুলো ভুলে যান। ইরফান জ্বলন্ত চোখে মায়রার দিকে চেয়ে আছে। মায়রা ইরফানের দৃষ্টির দিকে ঢোক গিলে চোখ নামিয়ে নেয়। ইরফান এগিয়ে এসে রাগে মায়রার সামনে থেকে ইনায়াকে টেনে সরিয়ে দেয়। ইনায়া ডান দিকে কয়েক পা পিছিয়ে যায়। মায়রা ইনায়ার পিঠের সাথে অনেকটা হেলান দিয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ করে সামনে থেকে ইনায়া সরে যাওয়ায় মায়রা পড়ে যেতে নেয়, তবে ইনায়ার জায়গায় ইরফান দাঁড়ানোয় মায়রা হেলে গিয়ে পড়ে ইরফানের বুকে। মায়রার আত্মার পানি শুকিয়ে গিয়েছে, মেয়েটা ভয়েই জ্ঞান হারালো বলে ইরফানের বুকেই শরীরের পুরো ভার ছেড়ে দেয়। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে চোখ বুজে লম্বা লম্বা শ্বাস টানে।